শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দৈনন্দিন বিজ্ঞানে 3 নাম্বার লেকচার, এটার নাম হচ্ছে উম, ধাতব যৌগ, আচ্ছা ধাতব পদার্থ ও তাদের যৌগ সমূহ। এটা নিয়ে অল্প একটু আলোচনা করবো। এই অধ্যায়টা একটা ছোট একটা অধ্যায়, তবে এখানে অন্য কিছু অ্যাড করি নাই, কারণ হচ্ছে এটা ছোট কিন্তু একটু কঠিন টাইপের। কারণ এখানে তুমি অনেকগুলো যৌগের নাম মনে রাখতে হয়, তো এই জন্য অনেকের কাছে এটা একটু কঠিন লাগে, কারণ এখানে মুখস্থ করা একটু বেশি। এই কারণে এটা আমরা ছোট একটা অধ্যায় সিলেক্ট করলাম। আচ্ছা দেখি, এখানে তো আমরা যেহেতু ধাতব পদার্থ তাদের যৌগ সমূহ, তার মানে ধাতু কি? এই কমন কিছু ক্যারেক্টার হয়েছে, আমরা এগুলো তো 6-7 থেকে পড়ে আসছি। যে ধাতু দেখতে চকচক করে, বিদ্যুৎ সুপরিবাহী, তাপ বিদ্যুৎ সুপরিবাহী, আঘাত করলে টুনটুন শব্দ হয়। তো ব্যতিক্রমী কোনটা? অ্যান্টিমনি। এটা কয়েকবার আসছে পরীক্ষায়। তার মানে এই ক্যারেক্টার গুলো তোমরা পড়বা। আরেকটা এই যে আছে সবচেয়ে হালকা ধাতুর নাম কি? লিথিয়াম। ভারী ধাতু হলো কাকে কি? অসমিয়াম, ইরিডিয়াম, প্লাটিনাম। তবে সবচেয়ে বেশি আসে হলো এটা, প্লাটিনামটা। যে ভারী ধাতু কোনটা? হ্যাঁ, তো তিনটে মনে রাখতে হবে। এরপর ধাতু শিখা পরীক্ষা, কোন ধাতুকে আমরা আগুনে বা বার্নারে উত্তপ্ত করলে কিরকম আলো দেয়? এই যে সোডিয়ামকে পোড়ালে কিরকম বর্ণ দিবে, কোনটাকে পোড়ালে কিরকম বর্ণ দিবে, এই জিনিসগুলো একটু দেখার বিষয়। তো সোডিয়াম আর পটাশিয়ামটা একটু বেশি আসে, এগুলোকে দেবে। ও ক্যালসিয়ামটাও আসে, যে ক্যালসিয়ামকে পোড়ালে কিছু না ইটের নেই কালার দেয় আর কি। এটা মনে রাখবো। তার ধাতুর সক্রিয়তা ক্রম, সক্রিয়তম সক্রিয়তার ক্রম বলতে কি বোঝায়? এটা তারা বোঝায় যে, মানে ধরো এই ধাতুটা বা ওই যে অক্সিজেনের সাথে কত সহজে বিক্রিয়া করে। যে ধাতু যত সহজে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করা মানে কি ক্ষয়প্রাপ্ত হবে আর কি। তার সক্রিয়তার ক্রম তত বেশি। তার এই যে সবচেয়ে বেশি সক্রিয় সক্রিয় হলো কোনটা? পটাশিয়াম, তারপর সোডিয়াম। এইভাবে সাজানো আছে। এগুলোর মধ্যে সাধারণত দেয় পটাশিয়াম আর সোডিয়ামে দেয়। তারপরও এই যে এগুলাকে মনে রাখার জন্য এই যে একটা টেকনিক আছে, যে কে না কে ম্যাকডাইভার এলো, যেন ফিরে সুমনাকে পাবে হাই, কুলাঙ্গার হাজি হাজি পেটাবে আমায়। একদম এই সবগুলো মনে রাখা এক লাইনের মাধ্যমে, সবগুলো তুমি মনে রাখতে পারো চাইলে। তো সেক্ষেত্রে তবে পটাশিয়াম সোডিয়ামটা একটু বেশি আসে, চাইলে এই লাইনটার মাধ্যমে তুমি বাকি সবগুলোকে মনে রাখতে পারো। এরপরে দেখো অভিজাত ধাতু। অভিজাত মানে নাম হলো অভিজাত। তো অভিজাত শ্রেণীর লোক এরা কি করে? সবার লগে কি মিশে? মিশে না। সাধারণত বেশি নিষ্ক্রিয় অবস্থায় থাকে, অন্যদের সাথে মিশে না। এখানে তোমার মনে রাখার বিষয় হচ্ছে কি, অভিজাত অভিজাত ধাতু কারা সেটা। যেমন যে সবচেয়ে মূল্যবান ধাতু হলো কি? প্লাটিনাম। সবচেয়ে মূল্যবান ধাতু প্লাটিনাম। আর অভিজাত ধাতু হলো কে কে কে? সোনা, রূপা, প্লাটিনাম, রেডিয়াম, প্লাডিয়াম। এগুলো হচ্ছে কি অভিজাত ধাতু। তার সবচেয়ে মূল্যবান হলো কোনটা? সবচেয়ে মূল্যবান হলো প্লাটিনাম। এটা অনেক আসে। আর এক ক্যারেটে গেলে কত গ্রাম? 0.2 গ্রাম। সবচেয়ে বিশুদ্ধ সোনা হলো কত ক্যারেট? 24 ক্যারেট। তারপরে 22 ক্যারেট মানে কত পার্সেন্ট? 21 ক্যারেট আছে। 21 ক্যারেট মানে কত পার্সেন্ট স্বর্ণ থাকে? 18 ক্যারেট মানে কত পার্সেন্ট স্বর্ণ থাকে? একটু দেখতে পারো। আর খাদ ধাতু মানে কি? খাদ ধাতু বলতে বোঝায় যে যে ধাতুগুলো পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, মোট কথা শেষ। হ্যাঁ, যেমন আছে কি কে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। এগুলো জাস্ট হলো এটুকুই আসে, যে নিচের খাদ ধাতু। ধাতুগুলোর নাম মনে রাখার বিষয়। হ্যাঁ, তাহলে এই যে সঙ্গে হাইড্রোজেন তো গ্যাস, এটা ধাতু না। হাইড্রোজেন ছাড়া বাকিগুলা, এই যে লিনাকে, রুবি, সাজাবে, ফ্রান্স, হাবাদ দাও। লিনাকে, যেহেতু হাইড্রোজেন হলো গ্যাস, ওটা বাদ দিই। লিনাকে, লিনাকে, রুবি সাজাবে কোথায়? ফ্রান্সে গিয়ে সাজাবে আর কি। যাই হোক, এটা দিয়ে তুমি মনে রাখতে পারো। মৃৎখাত ধাতু মানে যেগুলো হলো আমাদের মৃত্তিকার গঠনে বা ভূগর্ভে পাওয়া যায়। হ্যাঁ, ওগুলো অবশ্যই নাম হলো খাদ, তার মানে কি খাদ উৎপন্ন করবে। হ্যাঁ, এরকম এরা কারা? এরা হলো ওই যে বেরিলিয়াম, স্ট্রনশিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম, রেডিয়াম। সহজে মনে রাখতে পারো, এই যে বিরিয়ানি সরিয়ে মোগলাই বাড়িতে কাবাব রাখো। বিরিয়ানি সরিয়ে মোগলাই বাড়িতে কি রাখতে বলছে? কাবাব রাখতে বলছে। এটা দেখবা। কিছু ধাতু আছে নরম ধাতু, ছুরির সাহায্যে কাটা যায়। কাকে? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, লেড, পিবি। তাহলে এই যে পাবো না কে আকে। হ্যাঁ, এই ছন্দগুলো দিয়ে এগুলো মনে রাখবা। এখানে দেখো অধ্যায়টা একটা ছোট অধ্যায়। ছোট অধ্যায় রাখছে এই জন্য কারণ এখানে পড়াগুলো একটু কঠিন পড়া। আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না তাদের কাছে এমনি একটু কঠিন লাগবে। তবে এই যে তুমি অ্যাটলিস্ট ধাতুগুলোর নাম তো জানতে হবে। ধাতুগুলোর নাম না জানে তুমি কিভাবে বেসিক স্ট্রং করবা? তুমি যদি মনে করো যে এগুলো তো আমি পাই না সায়েন্সের নামে, এগুলো তো আমার কাছে কঠিন লাগে, তো এগুলো তো আমরা তো একসময় মুখস্থ করলাম। আমরা মুখস্থ করে তো একটা আয়ত্তে আনছি ধাতুগুলোর নাম। তাহলে তোমাকে তো মুখস্থ করতে হবে। এগুলা কি এমনি যে কোনটা কোন গ্রুপে, আমরা এগুলো মুখস্থ করলাম না, মুখস্থ করে আসছি। এগুলো মুখস্থ করতে হবে। খনিজ, আকরিক, ভূগর্ভে ভূপৃষ্ঠে যেগুলো পাওয়া যাবে খনিজ, এই খনিজ তোমার
প্রকৃতির সবচেয়ে নরম খনিজ পাওয়া যায় কোনটা? তেলক, এটা মনে রাখতে হবে। আর সাধারণত ধাতু সমূহ আমাদের সাধারণত কি মুক্ত অবস্থায় পাওয়া যায় না, এরা কি হিসাবে থাকে? যৌগ হিসাবে থাকে। এই জিনিসগুলো মনে রাখতে হবে। কোন মূলের আকরিক কি? এই যে চুনাপাথর, জিপসাম, এগুলো অনেক আসে, সংকেত আসে এগুলো। এই যে চুনাপাথর, জিপসাম এগুলো আসে, সংকেত আসে। বক্সাইটের সংকেত আসে, গ্যালেনা সংকেত আসে, সল্টপিটার সংকেত আসে এগুলো। এই জন্য এগুলো জানতে হবে, এগুলো একটু কঠিন টাইপের, বারবার পড়বা বারবার লিখবা। জিঙ্ক ব্লেড, এই জিঙ্ক সালফেটকে বলা হয় অ্যাসবেস্ট, এটা গুরুত্বপূর্ণ, ইপসম লবণ গুরুত্বপূর্ণ, এগুলো আসে। অ্যাসবেস্ট দিয়ে কি করে? আগুন নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, এবং বৈদ্যুতিক ইনসুলেটর হিসেবে কি ব্যবহার করে। তাহলে এই জিনিসগুলো পড়তে হবে। অ্যাসবেস্ট কি, ইপসম লবণ কি, এখন যৌগ কিভাবে গঠন করে এটা আমরা আগে বলছিলাম। কালো সোনা কাদেরকে বলা হয়? জিরকন, ম্যাগনেটাইট, ইলবেনাইট, কোরান্ডাম, মোনাজাইট, রুটাইল, এগুলাকে বলা হয়। সোডিয়াম এবং পটাশিয়াম, দেখো, সোডিয়াম এবং পটাশিয়াম পানি অপেক্ষা হালকা। এই কারণে শুকনো বাতাসের সাথে কি, বাতাস সোডিয়ামের সাথে কক্ষ তাপমাত্রায় বিক্রিয়া করে না। তবে আর্দ্র বাতাসের সাথে একটু ভিজাবার সময় কি করে? বিক্রিয়া করে জলীয়বাষ্পের সাথে। বিক্রিয়া করে কি করে? এই জলীয়বাষ্প এই প্লাস কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট উৎপন্ন করে। এই জন্য সোডিয়ামকে কোথায় রাখা হয়? পেট্রোল বা কেরোসিনের নিচে রাখা হয়, কারণ নচেত এটা হলে বিক্রিয়া করে ফেলবে। এই যে টেস্টিং সল্টের সংকেত কি? সোডিয়াম মনোগ্লুটামেট, আবার এটো মনে রাখতে হবে, এই সোডিয়াম মনোগ্লুটামেট, এটা মনে রাখতে হবে। খাবার সোডা, খাবার সোডা সোডিয়াম বাইকার্বনেট, এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো গুরুত্বপূর্ণ, কারণ পাউরুটি ফোলাতে সহায়তা করে। কস্টিক সোডা, সোডা অ্যাশ, কাপড় কাগজ সোডা খুব গুরুত্বপূর্ণ। গ্লোবাল লবণ পড়বা, গুরুত্বপূর্ণ। হাইপো গুরুত্বপূর্ণ, এগুলো পড়বে, এগুলো এখন ঠাড়া মুখস্থ করবে। চকের সংকেত কি? ক্যালসিয়াম কার্বনেট পড়বা। চুনের সংকেত কি? পলিচুনের সংকেত কি? সোডা লাইম। এই যে হাড় ভাঙার ওষুধ ওষুধ হিসেবে ব্যবহার করা হয় কি? প্লাস্টার অফ প্যারিস, এটা পড়বা। এই যে ব্লিচিং পাউডার গুরুত্বপূর্ণ অনেক, এইগুলা সব নিজেরা পড়বা লিখবা, পড়বা লিখবা। সাদা বিট্রিয়ল হলে জিঙ্ক সালফেট, সাতান্ন পানি। গ্রিন সবুজ বিট্রিয়ল, আয়রন সালফেট, সাতান্ন পানি। তুতে বা ব্লু বিট্রিয়ল, এই তুতটা একটু আসে বেশি, এগুলো আসে, তুতটা একটু বেশি আসে। তুত কারণ কি? ওষুধ হিসাবে ব্যবহার করা হয়, এই ছত্রাকনাশক ও কীটনাশক হিসাবে কি তুতটা ব্যবহার করা হয়, এগুলো একটু দেখবা। আয়রন, আয়রন একদম বিশুদ্ধ আয়রন সাধারণত কাজে লাগে না। বিশুদ্ধ আয়রনের সাথে কার্বনের মিক্সার হলে কিন্তু এটাতে বিভিন্ন রকম যন্ত্রপাতি কি তৈরি করা হয়। এর উপর ভিত্তি করে যে এই আয়রনে কতটুকু কার্বন আছে, এর উপর ভিত্তি করে এই আয়রন গুলো তিন রকম। একটা হলো কাস্ট আয়রন বা পিগ আয়রন বা ঢালাই লোহা, আরেকটা হলো কি স্টিল বা ইস্পাত, আর আরেকটা তিন নাম্বারে রড আয়রন বা পেটা লোহা। কোনটাতে কতটুকু কার্বন দেখো। এই কাস্ট আয়রনে কার্বন আছে 2 থেকে 4.5%। তাহলে এই কাস্ট আয়রন দিয়ে কি তৈরি করে? এগুলো মনে রাখতে হবে। এই যে গিয়ার, পিস্টন রিং, এই যে আয়রন ইস্ত্রি করার যন্ত্র, সাসে ঢালাই করা, লোহার নল, উনুনের শিক, এগুলো তৈরি করে। যাই হোক, স্টিল বা ইস্পাতে কার্বন থাকে কতটুকু? 0.15 থেকে 1.5%। এগুলো মনে রাখবা। যে পান দেওয়া বা জোড়া লাগানোর কাজে এগুলো ব্যবহার করা হয়। এই যে চুম্বক স্থায়ী চুম্বক তৈরি করতে কি ইস্পাত ব্যবহৃত হয়। ইস্পাতের রেল, মোটর যন্ত্রপাতি, গাড়ি, স্প্রিং, যুদ্ধাস্ত্র, ডাকের যন্ত্রপাতি, ছুরি, কাঁচি, ব্লেড, হাবিজাবি, এগুলা সেতু, এগুলাতে ইস্পাত ব্যবহৃত হয়। এটা তারপর রড আয়রন বা পেটা লোহা, 0.1 থেকে 0.15। এটা দিয়ে কি? চুম্বকের যন্ত্রপাতি, শিকল, আর কি তার, নাট বল্টু, তালা চাবি, এগুলো তৈরি করা হয় এটা দিয়ে। হ্যাঁ, তো এইসব জিনিসগুলো একটু মনে রাখতে হবে এবং দেখতে হবে, কারণ এটা একটু কঠিন টাইপের অধ্যায়, একটু বারবার পরে আয়ত্ত আনতে হবে। লোহার মরিচা, মরিচের সংখ্যাটা একটু দেখতে হবে। এই যে আদ্রফেরিক অক্সাইড। হ্যাঁ, স্টেনলেস স্টিল, স্টেনলেস স্টিলে কি কি থাকে এগুলো দেখতে হবে। আয়রন থাকে কতটুকু, তোর ক্রোমিয়াম থাকে, নিকেল থাকে, কার্বন থাকে, এগুলো দেখতে হবে। গ্যালভানাইজিং মানে প্রলেপ দেওয়া, লোহাকে জিঙ্কের মধ্যে ডুবালে যে লোহার উপর যে জিঙ্কের একটা প্রলেপ দেওয়া হয়, এটাকে বলে গ্যালভানাইজিং। তারপর গ্যালভানাইজিং কোন ধাতু দিয়ে প্রলেপ দেওয়া হয়? জিঙ্ক দিয়ে। ইলেকট্রোপ্লেটিং, ইলেকট্রোপ্লেটিং ধরো ধাতুর বস্তুকে আমরা ক্ষয়রোধ করার জন্য এটার উপর যদি কোনো একটা অন্য কোনো একটা ধাতুকে দিয়ে, হ্যাঁ, যে ধাতু ধর সক্রিয়তা কম, মানে সক্রিয়তা কম মানে কি অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে না, ওরকম একটা ধাতু দিয়ে যদি আমি প্রলেপ দিই, তখন কি এটা সহজে নষ্ট হবে না? এরকম কোনগুলা, যেমন সাধারণত নিকেল, ক্রোমিয়াম, সিলভার, এগুলো দিয়ে প্রলেপ দেওয়া হয়। যেমন এই যে তোমার ঘড়ি, আমাদের ঘড়ি চেনটা কি উজ্জ্বল করে না, চকচক করে। এই যে
যেহেতু উজ্জ্বল চকচক করার কারণ কি, এই লোহার উপর কি ক্রোমিয়ামের প্রলেপ দেওয়া হয়। পাকিস্তান আর কানাডার খেলা চলে। আচ্ছা, যেগুলো দেখবা এবার পারদ, দেখবা পারদ হচ্ছে কি সর্বাপেক্ষা নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট ধাতু। এরকম ধাতু আছে কয়টা? পাঁচটা, যারা কি তরল অবস্থায় থাকে। এই যে পারদ, ফ্রান্সিয়াম, সিজিয়াম, গ্যালিয়াম, রুবিডিয়াম। এদের মধ্যে সর্বাপেক্ষা ভারী হইলো কোনটা? ভারী হচ্ছে পারদ। এবং এই পারদটাকে এই জন্য থার্মোমিটার ব্যবহার করা হয়, কারণ একটু অল্প তাপে অনেক বেশি প্রসারিত হয়। এই জিনিসগুলো দেখবা। সংকর ধাতু, সংকর ধাতু মানে কি, একাধিক ধাতু মিলে, দুই ধাতু মিলে যে ধাতু গঠিত হয়, এটা সংকর ধাতু। এটা খুবই গুরুত্বপূর্ণ। ব্রোঞ্জ, পিতল অ্যাভেলেবেল আসে, তবে এগুলো জানতে হবে। ব্রোঞ্জ, পিতলটা একটু বেশি আসে। অধাতু, অধাতুর বৈশিষ্ট্যগুলো একটু দেখবা, যে বিদ্যুৎ সুপরিবাহী নয়, তো ব্যতিক্রম হলে গ্রাফাইট। গ্রাফাইট হলে কি বিদ্যুৎ সুপরিবাহী, কারণ গ্রাফাইট হলে কার্বনের একটা রূপভেদ। তো তাপ সুপরিবাহী নয়, মানে ওই যে ধাতুর বিপরীত বৈশিষ্ট্যগুলো আর কি। তবে হাইড্রোজেন তাপ সুপরিবাহী। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণত ধাতুর থেকে কি কম থাকে। আর সাধারণ তাপমাত্রায় এই যে এই ব্রোমিন হলো কি অধাতুটা তরল। বহুরূপতা মানে যদি একটা মৌলের কয়েকভাবে অবস্থান করে, একাধিক রূপ থাকে, তাহলে ওটাকে বলে বহুরূপতা। এরকম কাদের আছে, কার্বনের বহুরূপ আছে। তারপরে যে গ্রাফাইট, ওটা একটা রূপভেদের মধ্যে পড়ে কার্বনের। ফসফরাস, সিলিকন, সালফার, তারপর হলো জার্মেনিয়াম, বোরন, টিন, এদের সবার কি বহুরূপ আছে। টিনের রূপভেদ আছে, বহুরূপ আছে তিনটা: ধূসর টিন, সাদা টিন, রম্বিক টিন। যাই হোক, ক্লাস এতটুকু। এই জিনিসগুলো একটু ভালোভাবে দেখবা। আজকে পড়ার মধ্যে একটু মুখস্থ জিনিসগুলো একটু বেশি, এগুলো মুখস্থ করে আয়ত্ত আনতে হবে। ধন্যবাদ। তাহলে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে উল্লেখ করুন।